আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো আছো। দোয়া করে আরো ভালো থাকো। হ্যাঁ, আমরা একে অপরের জন্য দোয়া করব। আজকে আমরা শিখব নতুন অধ্যায়, অর্থাৎ দশম অধ্যায় যেটা। হ্যাঁ, নবম অধ্যায় পিথাগোরাস আমরা মোটামুটি কমপ্লিট করেছি সবগুলো এক্সট্রা সহকারে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দশম অধ্যায় বৃত্ত। হ্যাঁ, বৃত্তটা পড়লে আমাদের মোটামুটি বই কমপ্লিট। তারপরে আমরা প্রথম থেকে রিভিশন দিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে কিন্তু 10 অধ্যায় অনেক কিছুই আছে। এখানে টোটাল 3টা উপপাদ্য, একটা উদাহরণ 4টা, আর তোমার কিছু অনুশীলনের প্রশ্ন আছে যেগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন তোমার 10.1, 2 আবার 3। ঠিক আছে, তো আমরা এখন এটা ধারাবাহিকভাবে করবো, যেহেতু আমরা প্রতি শুক্রবার একদিন আমরা এটা শিখি। তো প্রথমে দেখো, এই দশম অধ্যায়ের উপপাদ্যগুলো তুলনামূলক সহজ। হ্যাঁ, তো এটা তখনই সহজ লাগবে যদি আমরা বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু সহজ লাগবে। তার প্রাথমিক কিছু আলোচনা আমাদের প্রয়োজন, সেটা আমরা করে দেখি আগে। প্রাথমিক আলোচনায় আমরা দিতেছি যে যেহেতু বৃত্ত, তাহলে আমাদের প্রথমে বৃত্তটা কি আমরা একটু ধারণা নিই। আগে থেকে আমরা জানি, তারপরেও একটা বিন্দু আমরা স্থির করলাম। একটা বিন্দু যদি আমরা স্থির করি, এই বিন্দুর নাম দেওয়া হলো কি, ও একটি বিন্দু। এই বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব, এই বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চতুর্দিকে যদি একবার ঘুরে আসা হয়, চতুর্দিকে যদি আমরা একবার ঘুরে আসি, তাহলে আমরা এটাকেই বলতেছি কি, বৃত্ত। এটা আমরা ভালো করে জানি। তাহলে এই বৃত্তকে, এই বৃত্তের এই যে জায়গাটা, হ্যাঁ, যে টোটাল যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা কি বলে থাকি, বৃত্তের পরিধি বলে থাকি, বা এটাকে আমরা বলতে পারি বৃত্তের দৈর্ঘ্য, বা আমরা এটাও বলতে পারি পরিসীমা। অনেকগুলো তথ্য মাথায় নিলেন যে আমরা একটা বৃত্ত ধরে নিলাম। বৃত্তের যেটাকে, যে বিন্দুটাকে লক্ষ্য করা হয়, এটাকে কি বলা হয়, বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব, তাহলে এখানে এটাকে কি বলা হচ্ছে, দূরত্ব, সমান দূরত্ব, যেটাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ। কি বলি এটাকে, ব্যাসার্ধ। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য, যেটাকে আমরা বলে থাকি কি, বৃত্তের ব্যাসার্ধ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিয়ে সম্পূর্ণ পথ একবার ঘুরে আসলে, সম্পূর্ণ পথ একবার ঘুরে আসলে যে ক্ষেত্রটা তৈরি হলো, এটাকে কিন্তু আমরা বলে থাকি কি, বৃত্ত। এটাকে বলে থাকি বৃত্ত। এবং এর যে পরিধি, এই পরিধিটাকে বলা হয় কি, বৃত্তের দৈর্ঘ্য। এটাকে বলে বৃত্তের দৈর্ঘ্য বা পরিসীমা। ঠিক আছে, এটাকে বলে থাকি পরিধি বা দৈর্ঘ্য, বা এটাকে আমরা বলে থাকি পরিসীমা। এখানে আমাদের আরেকটা তথ্য জানতে হবে। এটা গেল বৃত্ত। বৃত্তের উপরে তোমার থাকবে কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা আমরা এভাবে ডিফাইন করতে পারি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, আমরা এখানে দেই এটাও ব্যাসার্ধ, যদি এখানে দেই এটাও কি, ব্যাসার্ধ, যদি এখানে দেই এটাও কি, ব্যাসার্ধ। অর্থাৎ আমি যদি নাম দিয়ে দেই ও এ, ও বি, ও সি এবং ও ডি, এগুলোকে বলা হচ্ছে কি, বৃত্তটির, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ। শোনো, ভালো মার্কার ছিল যে সিগমা, যেটাতে কালি ঘরানো সাজানো তো ওটাকে নিয়ে আসবো এই মার্কার না। তাহলে আমরা বলতেছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আমরা কি বলতে পারি, কেন্দ্র থেকে পরিধি
পর্যন্ত পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারবো বৃত্তটি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলবো বৃত্তটির কি ব্যাসার্ধ। এটাকে আমরা বলে থাকি হলো এটা গেল ব্যাসার্ধ। এরপরে আমাদের জানতে হবে কি ব্যাস। এবার আমরা কি জানবো ব্যাস। তাহলে ব্যাস কোনটাকে বলা হবে? তাহলে আমরা এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে আমরা এখান থেকে ডিসিশন নেব ব্যাস কি। ডিমের মতো হয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে আচ্ছা, ব্যাসের আগে আমরা একটা ডিফাইন নিয়ে নিই জ্যা। ওকে, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। জ্যা পরিধির যে কোনো দুই বিন্দু, এই যে দুটো বিন্দু নিলাম, লাইক ধরো যে এ, এটাকে বলে দিলাম বি, এই দুই বিন্দুর সংযোজক রেখা। তাহলে আমরা প্রথমে জ্যা বলি, পরে ব্যাস বলবো, তাহলে আমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতেছি পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে ওই বৃত্তের জ্যা বলে। আমরা তাহলে এটা কিন্তু এই যে এখন শিখবো যে আর কিন্তু কখনোই ভুলবো না, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বৃত্তের যে এই যে পরিধি বললাম, এই পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক যে রেখাংশ, এই সংযোগ রেখাংশটাকে আমরা বলে থাকি ওই বৃত্তের জ্যা। তার মানে আমরা যে বলে থাকি যে চিত্রে এবি একটি জ্যা, চিত্রে এবি একটি জ্যা, সুন্দর করে বলে দিতে পারলাম। চিত্রে হলো এবি কি একটি জ্যা। এরপরে তোমরা দেখো খুব সহজে বুঝতে পারছো, এখন আমি যে কোনো জায়গায় দুটো বিন্দু নিতে পারি, যার দুই বিন্দুর সংযোগ যে রেখা, তাহলে কি থাকবে এই সংযোগ রেখাংশকে আমরা বলবো ওই বৃত্তের জ্যা। তাহলে একটা বৃত্তের কয়টি জ্যা আঁকা যায়, তাহলে এটাকে আমরা বলতে পারবো অসংখ্য। এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, আর শুধু জানলাম জ্যা কি জিনিস, তাহলে একটা বৃত্তের অসংখ্য জ্যা আঁকা যায়। ওকে, এরপরে দেখো ব্যাস। ব্যাস তাহলে কি বলবো, সহজভাবে ভাষা নেওয়ার জন্য আমি জ্যা আগে শিখাইলাম। এরপরে বলতেছি কেন্দ্রগামী জ্যাকেই ব্যাস বলা হয়। এই যে ধর এখান থেকে স্টার্ট করলাম, এটা ব্যাসার্ধ চলে গেল, তাহলে এর নাম দিলাম কি সি। তাহলে এসি এটাও তো একটা জ্যা, এই এসি জ্যা, কিন্তু জ্যাটা কি দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। কেন্দ্র দিয়ে যে জ্যাটা অতিক্রম করবে, এই জন্য বলা হয় কেন্দ্রগামী জ্যাকে বৃত্তটির ব্যাস বলে। সহজ কথা, তাহলে আমরা কি বলতে পারবো, কেন্দ্রগামী জ্যাকে বৃত্তটির ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাকে বৃত্তটির ব্যাস বলা হয়। তাহলে আমরা যেহেতু কেন্দ্র দিয়ে চলে গেছে, তাহলে আমরা বলতেছি চিত্রে এসি হলো ব্যাস, চিত্রে এসি ব্যাস।
তাহলে এখন এখান থেকে একটা ভালো সম্পর্ক তোমার খেয়াল করতে হবে। এই যে এসি ব্যাস, তাহলে ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সাথে একটা ভালো সম্পর্ক আছে যেটা আমাদের জানতে হবে। যেমন এইটুকু আমরা বলতেছি ব্যাসার্ধ, ব্যাসার্ধকে নরমালি আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে দেখো এটা যদি r1 হয়, এটাও কিন্তু ব্যাসার্ধ, এটাও কি r1। তার মানে আমরা যদি এসি হলো লাইক ব্যাস, এসি কে আমরা লিখতে পারি OA প্লাস OC, এই দুটো দৈর্ঘ্য যোগ করলেই কিন্তু এসি পাওয়া যায়। তার মানে এটাও যদি r1 হয়, এটাও r বা r দিয়ে, শুধু r দিয়ে, r1 মানে এটাও r, তাহলে কি হয়ে গেল 2r। তার মানে এখান থেকে তোমরা শিখতেছো এই যে ব্যাস এসি, এই ব্যাসকে কিন্তু আমরা যদি d দ্বারা প্রকাশ করে থাকি, নরমালি ডিসটেন্স, হ্যাঁ, d দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেখো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক যে ব্যাস সমান সমান ব্যাসার্ধের দ্বিগুণ। হ্যাঁ, আবার এখান থেকে যদি আমরা বলে থাকি ব্যাসার্ধের সঙ্গে ব্যাসের একটা কি সম্পর্ক, তাহলে আমরা ব্যাসার্ধ সমান সমান বলতে পারবো d/2, অর্থাৎ ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ। যখন জায়গাগুলো ক্লিয়ার বুঝবে তখন তোমার জন্য কি জ্যামিতিগুলো অ্যানসার করা খুব ইজি হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রগামী যে জ্যা, এটাকে আমরা বলে থাকি হলো ব্যাস। তাহলে যেহেতু কেন্দ্র দিয়ে চলে গেছে, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলে থাকি কি ব্যাসার্ধ। এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ যোগ করলে একটা ব্যাস পাওয়া যাচ্ছে। তাহলে এই জন্য ব্যাস সমান সমান দুইটি ব্যাসার্ধ যোগ করলে হলো 2r। তাহলে এটা কিন্তু একটা সম্পর্ক, ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। উল্টা করে যদি বলি ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক। এটা কিন্তু সবসময় অবজেক্টিভে থাকে যে একটি বৃত্তের ব্যাস যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে তুমি জেনে নিলে যে হ্যাঁ অর্ধেকই তো আসলে ব্যাসার্ধ, তখন 2 দিয়ে ভাগ করলে আমরা 10 পেয়ে গেলাম। আচ্ছা, এই গেল তোমার প্রাথমিক ধারণা, হোয়াট ইজ বৃত্ত, বৃত্ত সম্পর্কে ধারণা দিলাম। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলে অনেকগুলো তথ্য পেলে, ব্যাস কি তথ্য পেলে, জ্যা কি তথ্য পেলে। এখন তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা এখন একটু শিখে ফেলি চাপ। হ্যাঁ, চাপটা আমাদের একটু জানা থাকলে ভালো, আর না হলে এখন আমাদের আপাতত না হলেও চলবে। শিখিয়ে ফেলি। হ্যাঁ, চাপ, তাহলে তোমাকে বুঝতে হবে চাপটা কি। পরিধির যে কোনো অংশকে কিন্তু চাপ বলা হয়। এখানে আমি যদি এ আর বি নিলাম, তাহলে এ বি এটা কিন্তু একটা চাপ। আবার যদি এখান থেকে বলি বিসি, এটাও কিন্তু একটা চাপ। এখান থেকে যদি বলি এসি, এটাও একটা চাপ। আবার যদি পুরোটা বলে থাকি এর থেকে শুরু করে বি পর্যন্ত, এটাও কিন্তু চাপ। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে ফাইন্ড আউট করে থাকি। এই একটা বৃত্ত নিয়ে নিলাম, তো মনে করো এই বৃত্তের দুটো বিন্দু যদি আমরা স্থির করে থাকি, ধরো এ আর বি, দুটি বিন্দু কি করলো বৃত্তের চাপকে, তাহলে এখানে দুটো বিন্দু দ্বারা এই বৃত্তের দুটি চাপে বিভক্ত হলো। এখানে দুটো চাপের মধ্যে নিচের যেটা ছোট চাপ, এই ছোটটাকে আমরা বলে থাকি উপচাপ, আর এই যে বড়টাকে আমরা বলে থাকি অধিচাপ। চাপটা দুই ধরনের। আর পরিধির যে কোনো অংশ বলতে আমরা বলছি যে এখানে বিসি একটা চাপ, এসি একটা চাপ, এবি একটা চাপ, যে কোনো অংশ। আমরা যদি বৃত্তকে আবার ফাইন্ড আউট করে নিই এইভাবে, যে একটা বৃত্ত নিলাম, যে দেখা গেল যে এতটুকু নিলাম, তাহলে এটাও কি একটা চাপ। কেটে নিলাম, এটাও কি চাপ, এটাও কি চাপ, এগুলো কি চাপ। এই জন্য বলা হয় পরিধির যে কোনো অংশকেই ওই বৃত্তের চাপ বলা হয়। এই জন্য আমরা যখন সম্পাদ্য অঙ্কন করি তখন কি বলি, এই বিন্দুকে কেন্দ্র করে এ তো এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি। কিন্তু পরে কিন্তু আমরা চাপ কি এটাই কিন্তু জানি না, আমরা কিন্তু ঠিকই চাপ আঁকতেছি, কেন্দ্র করে সুন্দর করে চাপ দিচ্ছি, কিন্তু এটা কি, তাহলে এটা কি একটা, যদি আমরা পুরোটা আঁকতাম তাহলে নিশ্চয়ই একটা বৃত্ত হতো। তাহলে আমরা একটু অংশ নিয়েছি, তাহলে এটাকে আমরা বলতেছি কি চাপ। এই জন্য বলা হয়
পরিধির যে কোনো অংশকে চাপ বলে। চাপ দুইটা তুমি পাবা। যদি আমি এ আর বি দুটি বিন্দু ফিক্সড করি তাহলে এই দুই বিন্দু দ্বারা বৃত্তটির দুটি চাপ পাওয়া গেছে। যেটা ছোটটাকে আমরা বলে থাকি উপচাপ, যেটা বড় সেটাকে বলে থাকি অধিচাপ। এগুলো আমাদের পরে লাগবে, এজন্য আগেই তোমাকে চাপ সম্পর্কে ধারণা দিতে হবে। তাহলে আমরা মোটামুটি যে বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং যে সংজ্ঞা এগুলো কিন্তু আমরা জেনেছি। এখন এর উপর ভিত্তি করে বৃত্ত সম্পর্কিত কতিপয় উপপাদ্য, যে উপপাদ্যগুলো এখন আমরা প্রমাণ শিখব। 3টা উপপাদ্য আছে, খুবই ইম্পর্টেন্ট, আমরা সব সময়ের জন্য এটা পাবো পরীক্ষায়। ওকে, তাহলে চলো আমরা এখন চলে যাই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপর। তাহলে এখানে দিচ্ছি আমি উপপাদ্য 1। তাহলে তোমরা সবাই কিন্তু বই দেখতেই পাচ্ছ উপপাদ্য 1 এ কি লেখা আছে। তাহলে প্রশ্নটা আমাকে খুব ভালো করে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করবে, দেন আমরা প্রমাণ করব। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, তাহলে সব কিন্তু জানা শেষ আমাদের। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু আমরা পরে এক্সট্রা জ্যামিতিগুলোতে কাজে লাগাই। হ্যাঁ, যে প্রশ্নটা কি, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। চিরন্তন সত্য। ক্লাস 9 অনলাইনে টিচার তো কিছু আসে পরীক্ষা চলছে। মোবাইলে না তাহলে উপপাদ্য 1 এ আমরা প্রথমে সাধারণ নির্বাচন, হ্যাঁ
সাদা নির্বাচনে তোমরা কি লিখবে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এ যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তাহলে তথ্যটা দেখো পড়া এবং মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু আসল। হ্যাঁ, কি কেন্দ্র ব্যাসার্ধ কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ জ্যা এর উপর লম্ব হবে। তাহলে আমরা সুন্দর করে একটা বৃত্ত এঁকে নেই। বৃত্তটা খুব সুন্দরই হচ্ছে। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা কি একটা বৃত্ত। বৃত্তের হচ্ছে ও একটা কেন্দ্র, আর এখানে দুই বিন্দু সংযোগ রেখে একটা জ্যা দিয়ে দেওয়া হলো এবি। দেখো, ও বৃত্তটির কেন্দ্র, এবি হলো একটি জ্যা। এই জ্যা এর কল্পনাতে আমরা একটা মধ্যবিন্দু নিয়ে দিলাম যাকে বলা হচ্ছে কি এম বা ডি। তোমাদের বইয়ের মধ্যে যদি আমরা দেই, আমরা দিয়ে দিলাম, আচ্ছা এম আছে, এমই দিলাম, অসুবিধা নেই। তাহলে এখানে প্রশ্ন হলো যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা। ব্যাস ভিন্ন কিভাবে? যদি এবি জ্যাটা কেন্দ্র ও দিয়ে যেত তাহলে আমরা বলতাম কি ব্যাস। তার মানে এটা ব্যাস নয় এমন একটি জ্যা। এবি কি ব্যাস নয় এমন একটি জ্যা। এই জ্যায়ের এম হলো একটা মধ্যবিন্দু, এম মধ্যবিন্দু। প্রশ্ন হলো কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এবি। তাহলে আমরা বলতেছি কেন্দ্র, তখন আমরা বলতেছি ও। ব্যাস ভিন্ন জ্যা যেটাকে আমরা বলতেছি কি এবি। ওকে, এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কোনটা? তার মধ্যবিন্দু মানে আমরা ধরে নিচ্ছি যেটা হলো এম। তোমার বোঝার সুবিধার্থে যাতে তুমি সুন্দর করে ধরতে পারো। বৃত্তের কেন্দ্র দ্যাট ইজ ও, ব্যাস ভিন্ন কোন জ্যা তার মানে এখানে এবি, এর মধ্যবিন্দু যেটাকে আমরা ধরে দিলাম এম। এবার কি বলা হয়েছে? সংযোজক রেখাংশ। সংযোগ রেখাংশ তার মানে কি? সংযোগ রেখাংশকে আমরা কি বলছি এখানে? এবি। ওই জ্যা এর উপর লম্ব। তাহলে সংযোগ করলে হয়ে গেল। তাহলে এখানে বোঝার সুবিধার্থে কি করা হয়েছে? ডট ডট দিয়ে একটু উঠানো হয়েছে। ডট ডট দিয়ে না উঠালেও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে আমরা কল্পনাতে যদি নেই, এই নিয়ে আরো মনে বাড়াই দেওয়া হলো, বিষয়টা এরকম। কিন্তু আমরা আসলে দিব না, এটা বইয়ে তোমার বোঝার সুবিধার্থে বলছি যে আমরা সংযোগ রেখাংশকে বাড়াই দিই, তাহলে এবি জ্যা এর উপর কেমন দেখা যাচ্ছে? ঠিক এভাবে লম্ব হয়ে আছে। কেমন হয়ে আছে? লম্ব হয়ে আছে। এটা বুঝাইতেই ডট ডট করে দেওয়া আছে। হ্যাঁ, তো যার অসুবিধা নেই। এখন তাহলে দেখো, আমরা এই তথ্য দিয়ে বিশেষ নির্বাচন আমরা লিখে ফেলবো। বিশেষ নির্বাচন আগে বলেছি তথ্য দেখে আমরা সুন্দর করে বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে কি? মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা। এবিটাকে কি বলা হচ্ছে? এটা ব্যাস ভিন্ন জ্যা। এরপর তোমার বলেই দেওয়া হচ্ছে এম এবি এর মধ্যবিন্দু। একবার তো জ্যা বলা হয়েছে, আর তুমি না দিলেও হবে। ব্যাস ভিন্ন জ্যা এম এবি এর মধ্যবিন্দু।
এটা তুমি আগেই বলে দিলা ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করি। তাহলে আলাদা করে লিখব, প্রমাণ করতে হবে যে OM রেখাংশ ABZ এর উপর লম্ব। কি প্রমাণ করতে হবে? OM রেখাংশটা ABZ এর উপর লম্ব। তাহলে এখানে আরেকটু আমরা মডিফাই করে লিখতে পারি, অর্থাৎ OM লম্ব AB, অর্থাৎ কি হবে? OM টা AB এর উপর লম্ব, সেটা আমরা বলতে পারি। এখন দেখো প্রমাণের আগে তোমার তাহলে প্রয়োজন অনুযায়ী অঙ্কন করা হচ্ছে। অঙ্কনে তাহলে আমরা কি লিখতেছি? এখানে ও কমা এ ও কমা বি যোগ করি। অঙ্কনে কি বলা হচ্ছে? ও কমা এ এবং ও কমা বি যোগ করি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। এখন আমরা কি শিখব? প্রমাণটা কিন্তু অনেক ইজি, জাস্ট একটু মনোযোগ দিলে কিন্তু আমরা সুন্দর করে প্রমাণটাকে বুঝতে পারবো। তাহলে প্রমাণ দেখো কিভাবে করব। আমরা কিন্তু অনেকগুলো, যেমন ক্লাস 7-এ দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার কিন্তু অনেকগুলো তথ্য শিখে, 5টা উপাত্ত, যেগুলো কিন্তু এখন আমরা কাজে লাগাচ্ছি যে কোনো জায়গাতে। এখানে বেশি বেশি কাজে লাগাইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বলতে হবে যে OM AB এর উপর লম্ব। তো লম্ব অর্থ কি? আমাকে দেখাতে হবে তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। যদি আমি দেখাইতে পারি তাহলে আমরা কি বলতে পারবো? OM ABZ এর উপর লম্ব হবে। তো লম্ব কথার অর্থ কি? একটা নির্দিষ্ট রেখার উপর আরেকটি রেখা এমন ভাবে আসে পড়বে যাতে এটা কত ছিল আগে? 180 ডিগ্রি। কোন রেখা এসে যদি 180 কে সমান 2 ভাগে ভাগ করে, 180 কে সমান 2টি ভাগে ভাগ করে, তাহলে আমরা কি বলতে পারবো? যে ওই যে রেখাটা সমান 2 ভাগে ভাগ করলো, রেখাটিকে বলা হবে লম্ব। রেখাটি কি বলা হবে? লম্ব বলা হবে। তাহলে এখানে আমরা যখনই ধরে নিলাম যে AB একটি রেখা, OM লম্ব, রেখাটাকে 2 ভাগে ভাগ করেছে, যার এখান থেকে আমরা বলতেছি এটা আমাদের 90 ডিগ্রি, এটাও এখন কি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারবো? OM AB এর উপর লম্ব। তাহলে তোমাকে আগে এই জায়গাটা বুঝতে হবে যে আমরা যে লম্ব প্রমাণ করবো, তাহলে কি প্রমাণ করবো আমাকে আগে এটা বুঝতে হবে। তারপর আমি প্রমাণ নিজে নিজে দাঁড় করাবো যে আমি কিভাবে প্রমাণটা করব। তাহলে প্রথমে তোমার লক্ষ্যই হচ্ছে যে এখানে যে আমি OM AB এর উপর লম্ব প্রমাণ করব, তার মানে বুঝাবো যে OM ABZ এর উপর লম্ব প্রমাণ করতে হলে এখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণের প্রত্যেকটি যদি 90 ডিগ্রি হয় তাহলেই সে কি হবে? লম্ব হবে। তাহলে 90 ডিগ্রি করার জন্য আমাদের কি প্রয়োজন? প্রথমে তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য কিন্তু এখানে আছে। কি রকম? দেখো, প্রমাণে ত্রিভুজ AOM ও ত্রিভুজ BOM, এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, AOM BOM। এই দুটো ত্রিভুজের মধ্যে খুব ভালো করে দেখো কি কি তথ্য দেওয়া আছে। আমরা চোখ বন্ধ করে বলতে পারবো
এই ত্রিভুজের OA ওই ত্রিভুজের হচ্ছে OB কি জন্য সমান আমরা এই জন্য বলতে পারবো এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি না আমরা শিখে আসছি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব OA এটার দৈর্ঘ্য যা হবে কেন্দ্র থেকে পরিধি ও দূরত্ব OB একই হবে এবং এই দুটাকে কি বলা হয় বৃত্তটির ব্যাসার্ধ। এইজন্য OA এবং OB সমান। OA এবং OB সমান তাই লেখা হলো ত্রিভুজ AOM BOMA এখানে কি বলা হচ্ছে OA আর OB সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি বলা যেতে পারে AM সমান সমান BM। তোমার প্রশ্ন হবে কেন এই যে আমরা বলেই দিয়েছি MAB এর মধ্যবিন্দু আমরা কি বলতেছি MAB যা এর মধ্যবিন্দু MAB যা এর মধ্যবিন্দু আর মধ্যবিন্দু বলে এখানে বলা যাবে AM সমান সমান BM মধ্যবিন্দু বলেই কিন্তু সমান বলা যাবে। এবং কি দিতে পারি এই ত্রিভুজের মধ্যে একটা OM আছে এখানেও কিন্তু OM আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো OM সমান সমান OM। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দর করে পেয়ে গেছি OM সমান সমান OM। OM কেন এই ত্রিভুজটার মধ্যে OM বাহু বিদ্যমান এই ত্রিভুজের মধ্যেও OM বাহুটা বিদ্যমান। তাহলে এটা কি ধরনের বাহু তো এটা নাম হয়েছে সাধারণ বাহু। কি বাহু এটা সাধারণ বাহু অর্থাৎ এই বাহুর সাহায্যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তার মানে এখানে কি বলা যাবে তাহলে আমরা বলবো ত্রিভুজ AOM সর্বসম ত্রিভুজ BOM দুটো ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল দেখো এখন কি হয়ে গেল এটা সর্বসম হয়ে গেল। আর সর্বসম হয়ে গেলে তুমি এখন যা ইচ্ছা তাই কিন্তু লিখতে পারো। তোমার কি প্রয়োজন তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি এখন কি চাও তাহলে তুমি এখন এখান থেকে যেটা চাচ্ছ সেটা হচ্ছে যে আমার এই দুটো কোণ দরকার। তাহলে এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবা যে কোণ AMO এটা কিন্তু অনেকে বোঝানো পরে এই ছোট্ট উপপাদ্য দিয়ে কিন্তু সুন্দর করে ভুল করে হ্যাঁ এতদিনের এক্সপেরিয়েন্সে বলতেছি। আর BMO তাহলে এখান থেকে AMO এটা হ্যাঁ আর এখান থেকে BMO এটা এই দুটো কোণ কি সমান। আসলে তো আমরা এখানে A কোণ আর B কোণ সমান লিখতে পারি এটা তো প্রয়োজন নেই এটা কিন্তু আমরা বুঝি না বুঝে কি করে হঠাৎ করে লিখে ফেলি। তা না লিখে তোমাকে একটু ধারণা করতে হবে যে এখানে সমান আসলে কোনটা AMO কোণ আর BMO এটা সমান। তাহলে তুমি যে বুঝো যে আমার এই দুটো কোণ প্রয়োজন ওকে। তাহলে এখানে একটা তথ্য যখন এই দুটো কোণ সমান হয়ে গেল এখন এই দুটো কোণ কি ধরনের কোণ একই রেখার উপর অবস্থিত এই দুটো সন্নিহিত কোণ এবং এদেরকে কি বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ তাই আমরা বলতেছি এই দুটো কোণ কি রকম রৈখিক যুগল কোণ। তাহলে তোমাকে আমাদের বুঝাইতে হবে রৈখিক যুগল ব্যাপারটা কি রৈখিক যুগল ব্যাপারটা কি তারপর আমাদের প্রমাণ দিলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে। রৈখিক যুগল রৈখিক যুগল কথাটির অর্থ হচ্ছে যে একটা নির্দিষ্ট রেখার উপর যখন দুটো কোণ উৎপন্ন হয় সেটা এমনও হতে পারে সেটা এমনও হতে পারে সেটা এমনও হতে পারে অনেক ভাবে হতে পারে। অর্থাৎ একটা রেখার উপর দুটো কোণ আছে কয়টা কোণ দুটো কোণ তাহলে এই দুটো কোণের নামই হলো রৈখিক যুগল কোণ। এখন এই রৈখিক যুগল কোণগুলো যদি আমাদের কি হয়ে যায় সমান হয়ে যায় যদি সমান হয় আমরা যেভাবে থাক এই দুটো যোগ করলে তো 180 হবে এটা যোগ এটা দুটো যোগ করি কত পাবো 180 এই দুটো যোগ করে কত পাবো 180 এই দুটো যোগ করে কত পাবো 180 এই যে হচ্ছে রৈখিক যুগল একই রেখার উপর অবস্থিত দুটি কোণ এই দুটো কোণের যোগফল সব সময় 180। এখন প্রশ্ন হলো 180 এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা কি বাঁকা হয়ে আছে তার মানে এই দুটো কোণ সমান হতে পারে না একটা বড় একটা ছোট।
এখানে কি দেখা আছে দুটা কোণ সমান, যদি দুটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো এটা 90, এটাও কিন্তু 90, অর্থাৎ রৈখিক যুগল কোণ এবং এই দুটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই রেখার উপর এই দুটা কোণ কি কোণ, রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাপটা কি সমান। তো পরিমাপ যদি সমান হয় তাহলে সে 180 কে ভেঙে অর্ধেক হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারবো 90 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারবো কিন্তু কোণ AMO ও কোণ BMO কোণদ্বয় রৈখিক যুগল কোণ, কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। কি বলে দিলেন, রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপটা কি সমান। যখন এদের পরিমাপ সমান হয়ে গেল তাহলে তুমি কি বলতে পারবা, সুতরাং কোণ AMO সমান সমান কোণ BMO ইকুয়াল কত হবে 90 ডিগ্রি। যখনই 90 ডিগ্রি হয়ে গেল তাহলে যখনই এই কোণ প্রত্যেকটা পরিমাপ কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। যখন 90 ডিগ্রি হয়ে গেল তাহলে তুমি লিখতে পারবা অতএব OM AB এর উপর লম্ব। তাহলে কি বলতে পারবো, OM লম্ব AB। বুঝতে পারছো? আমরা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে বুঝতে পারি, এখানে এসে কিন্তু স্টুডেন্টরা কি করে একটু ঘাবলা করে ফেলে, মনে রাখতে পারে না, ভুলে যাওয়ার পিছনে কারণটা কি, ব্যাপারটা সঠিকভাবে না বোঝার কারণে কিন্তু ভুলে যায়। তাহলে আমরা সঠিকভাবে বোঝার ট্রাই করব যে এখানে দুটা ত্রিভুজকে সর্বসম করার মূল উদ্দেশ্য হচ্ছে এই দুটা কোণ সমান প্রমাণ করা, এবং এই দুটা সমান কোণের উপর আমাদের তথ্যটা কি, এই দুটা সমান কোণ হচ্ছে এরা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপটা সমান। যখন এদের পরিমাপটা সমান হয়ে গেল তখনই বলতে পারলাম যে এই দুটা কোণের প্রত্যেকটি 90 ডিগ্রি। যখনই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল তাহলে কে 90 ডিগ্রি তৈরি করলো, OM রেখাংশটা 90 ডিগ্রি তৈরি করলো। OMটা যেহেতু 90 ডিগ্রি তৈরি করেছে তাহলে আমরা বলতে পারবো OM কি হবে, AB রেখার উপর লম্ব হবে। চিরন্তন সত্য, এবং এখানে কোনো মিথ্যা হওয়ার কোনো পসিবিলিটি নেই, এবং এটা সব সময় আমরা কাজে লাগাতে পারবো। যে মনে রাখতে হবে যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসভিন্ন যদি কোনো জ্যা হয়, মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আরেকবার একটু রাফলি বলে দেই, এরপরে আমরা এটার উপরে কিছু তথ্য শিখব। যে মনে করি প্রথমে প্রশ্নটা দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যা AB এর মধ্যবিন্দু M, হ্যাঁ, তাহলে সংযোগ রেখাংশ কি AB ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ AB না, সংযোগ রেখাংশটা হচ্ছে আসলে OM, এটা লিখতে ভুল হয়েছে। সংযোগ রেখাংশ OM ওই জ্যা, এখানে জ্যা হলো AB এর উপর লম্ব। সংযোগ রেখাংশ হচ্ছে OM, জ্যা AB এর উপর লম্ব। যাক, এখানে আমরা সেটা উল্লেখ করে দিয়েছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাসভিন্ন জ্যা, M AB এর মধ্যবিন্দু। OM যদি আমরা যোগ করে ফেলি তাহলে কি প্রমাণ করতে হবে, OM রেখাংশটা AB এর উপর, AB জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ OM AB এর উপর লম্ব। এটা প্রমাণ করাই যথেষ্ট, যেটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি। এই প্রমাণটা করার জন্য আমাদের অঙ্কনের দরকার, OA এবং OB আমরা যোগ করেছি, ফলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার মূল তথ্যটা কি, যে এখানে বাহু 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 উপপাদ্য দ্বারা, কোন সূত্র, এখানে আমরা দিয়েছি বাহু বাহু বাহু। কোন তথ্য দিয়ে প্রমাণ হয়ে গেল, যে একটি ত্রিভুজের 3 বাহু অপর একটা ত্রিভুজের 3টি বাহু সমান, তাই ত্রিভুজদ্বয় সর্বসম। যখনই সর্বসম হয়ে গেল তাহলে আমাদের যেটা প্রয়োজন, এই দুটা কোণ সমান আমরা লিখতে পারি। দেখা গেল এই দুটা কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, তাই প্রত্যেকে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার ফলে আমরা বলেছি OM AB এর উপর লম্ব প্রমাণিত।
এখান থেকে আর একটু তথ্য বলে আমি তোমাদের একটা শেষ করব, সেটা হচ্ছে দেখো এখান থেকে তোমাদের একটা জিনিস মাথায় থাকলো এখন, যে আমাদের বৃত্ত যেমনই হোক, ধরো এমনি আমরা যা দিয়েছি, ধরো এমনি যা দিয়েছি, হয়তো এমনি যা দিয়েছি, যদি এটা মধ্যবিন্দু হয়, ধরো যেটা এ বি, এটা নাম দেওয়া হলো সিডি, এটা দিয়ে দিলে ধরো ইএফ, পি এটা নাম হলো কিউ, এটা দেওয়া হলো ধরো যে আর। যদি আমরা যোগ করি যোগ করি যোগ করি, তাহলে এখান থেকে তুমি যেটা শিখলে, তুমি এখন অনায়াসে বলতে পারবা যে ওপি এ বি এর উপর লম্ব। কি বলতে পারবা? ও কিউ সিডি এর উপর লম্ব। কি বলতে পারবা? ও আর এটা ইএফ এর উপর লম্ব, যেটা আমরা কাজে লাগাবো। দেখো এই তথ্যগুলো তুমি এখন 100% লিখতে পারবা। কেন্দ্র ব্যাসবিন্দু যার মধ্যবিন্দু যোগ করলে এই রেখাংশটা যার উপর লম্ব হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবা এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে আমরা যে তথ্যটা শিখলাম, এটা যদি সঙ্গে সঙ্গে একটা প্রয়োগ দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমাদের মেমোরিতে সবসময় থাকবে এবং ব্যাপারটা আমাদের ক্লিয়ার ভাবে মাথার মধ্যে থাকবে। তো যাক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে না বোঝার কোনো কারণ নেই, তোমরা মনোযোগ দিয়ে একবার না বুঝলে অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা দেখবে, ঠিক আছে? যে জায়গাটা বোঝা নেই সেটা আরেকবার দেখো, বারবার দেখো, তাহলে তোমাদের এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এমনিতে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের যে হোমওয়ার্ক হিসাবে। আমরা আজকে যেসব বৃত্ত সংক্রান্ত তথ্য শিখলাম, অর্থাৎ পরিধি, ব্যাস, চাপ, উপচাপ, অধিচাপ, ব্যাসার্ধ, ঠিক আছে, যে তথ্যগুলো আমরা শিখেছি, এটা অবশ্যই সুন্দর করে একটু সংজ্ঞা লিখবো। তোমরা বই দেখলেও কিন্তু ওখানে পেয়ে যাবা, যেহেতু বুঝেছো। চিত্র এঁকে সুন্দর করে জায়গাগুলো আমরা লিখে ফেলবো। এরপরে আমরা একটা উপপাদ্য আজকে শিখলাম, অনেক ছোট উপপাদ্য, এটা কিন্তু 10 মিনিটের বেশি লাগে না, কিন্তু আমরা যেহেতু একটু ডিটেলস বোঝার চেষ্টা করতেছি, এই জন্য অনেক তথ্য তোমাদেরকে দেখানো হয়েছে। তো ওই অনুযায়ী তোমরা উপপাদ্য একটা ভালো করে লিখবে। একবার হলো বইয়ের যে নাম দেওয়া আছে এই নাম দিয়ে লিখবো, আরেকবার আমরা চেষ্টা করবো আলাদাভাবে ডিফারেন্ট নাম দিয়ে উপপাদ্যটা লেখা। তাহলে কি হবে, সব সময় যেটা তোমার মাথার মধ্যে থাকবে, কখনোই কিন্তু ভুল হবে না, তুমি চাইলে ভুল করতে পারবে না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।